সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে আমরা ক্যান্সারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই এবং একই সঙ্গে পবিত্র রমজান মাস চলছে, সিয়াম সাধনা চলছে। একই সঙ্গে ক্যান্সার রোগীরা এই রমজানে আসলে কিভাবে রোজা রাখবেন বা রোজা রাখতে পারবেন কিনা সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সে আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার রুবিনা সুলতানা, ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আপনাকে স্বাগত ডাক্তার রুবিনা। আপনাকে স্বাগত। আমরা শুরুতে বলছিলাম যে ক্যান্সারের যে এত বাংলাদেশে এর বিস্তারটি কিন্তু এখন খুব চোখে পড়ার মতো। সমগ্র বিশ্বেই বাড়ছে ক্যান্সারের রোগী। কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে আগে আমরা এত ক্যান্সার রোগী পেতাম না। একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল যে এখন অনেক বিভিন্ন জায়গায় এই ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার পিছনের কারণগুলো কি, কি মনে করেন? মানে আমাদের জীবনধারার কোনো পরিবর্তন, অন্য কোনো কিছু মনে হয় কি? আচ্ছা। আ বেড়ে যাওয়ার পিছনে ২-৩ টা জিনিস আসলে একসাথে কাজ করছে। একটা হচ্ছে ডায়াগনোসিস। আগে হয়তোবা আমাদের ডায়াগনোসিসই একদম। হতো না। ক্যান্সারে আক্রান্ত কিন্তু সেটা বুঝতেই পারত না। একদম লাস্ট স্টেজে বুঝলো এবং উইথআউট ডায়াগনোসিস দেখা গেল যে হয়তো ওটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করলো। সেটি হচ্ছে। ডায়াগনোসিস একটা বড়, আমাদের অনেক ইনভেস্টিগেশন সেন্টার হয়েছে। এখন আর্লি ডায়াগনোসিস হচ্ছে এবং আমরা ধরা পড়ছে। রাইট। আরও একটা বড় জিনিস হচ্ছে যে ক্যান্সার তো আসলে অনেকগুলো কারণের হয়। একটা জেনেটিক মিউটেশন তো আমাদের সবসময় থাকে, রয়েছে। শরীরের ভিতরেই থাকে জি। এবং এই জেনেটিক মিউটেশনটা আসলে ক্যান্সার তৈরি করবে কিনা তার কিছু প্রভাবক লাগে। তো একদম। আসলে আমাদের এই প্রভাবকগুলো ইদানিং বেশি বেড়ে গেছে। যেমন আমাদের এখন এনভায়রনমেন্টাল যে দূষণ, সেই দূষণ যেমন একদম। থাকছে, তেমন আমাদের খাওয়া দাওয়ার ঝুঁকিগুলো, যেই ফল বা শাকসবজি আমরা খাচ্ছি সেটা কীটনাশক মুক্ত না। মানে প্রতিটা ক্ষেত্রে এবং অনেক অনেক প্রিজারভেটিভস দেয়া, অনেক প্রিজারভেটিভ ইউজ কিছু করা করা, হচ্ছে, রাইট। কিছু অস্বাস্থ্যকর দ্রব্য ইউজ করা হচ্ছে যেটা আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে ঝুঁকি দিচ্ছে। বাড়াচ্ছে। আমরা ক্যান ফুড খাচ্ছি। আমাদের স্বাস্থ্যসম্মতভাবে আগে সবাই আসলে আমরা খুব পরিশ্রমী ছিলাম। এখন কিন্তু আসলে সেরকম পরিশ্রম আমাদের হচ্ছে না। স্বাস্থ্যসম্মতভাবে আমরা চলছি না। আমরা ওয়েল ফুড, যেগুলো ক্যান ফুডগুলো খাচ্ছি, প্রিজার্ভ জিনিসগুলো ফুডগুলো খাচ্ছি। খাচ্ছি, হ্যাঁ। এই জিনিসগুলো আরও একটু আমাদের প্রভাব নির্ভর মানে করছে। আসলে নানান রকম জি, প্রভাব নানা বিস্তার রকম। রয়েছে। তারপরে আমাদের আরও তো কিছু আছেই, যেমন ক্যান্সার, সিগারেট স্মোকিং হচ্ছে, রাইট। দূষণ হচ্ছে। তো সবকিছু মিলিয়েই আসলে আমাদের ক্যান্সারের একটা বেশি বেড়ে মানে গেছে আরকি। জেনেটিক ব্যাপারটি তো রয়েছে, জেনেটিক একই ব্যাপার সঙ্গে তো কমন। জীবনধারার এটাকে আমরা তো আসলে সেটাকে তো আর চেঞ্জ পাল্টানো করতেই যাবে পারব না। না। রাইট। কিন্তু আরও কিছু যখন প্রভাব হিসাবে কাজ করছে, সেটা তখন বেড়ে যাচ্ছি। আমরা বলছি যে পবিত্র রমজান চলছিল আরকি। অনেকেই হয়তো ক্যান্সারের বিভিন্ন পর্যায়ে আক্রান্ত। হয়তো কারো মাত্র হয়তো নির্ণয় হলো। কারো হয়তো চিকিৎসার মাঝামাঝি আছে। কেউ হয়তো চিকিৎসা শেষ করে হয়তো একটু স্বস্তির সময় কাটাচ্ছেন। এই সময়ে তাদের জন্য রোজা রাখা আসলে কতখানি আ নিরাপদ সেটাই একটু আচ্ছা। জানতে চাই আরকি। আ আমাদের মুসলমান হিসাবে আমরা সবাই কিন্তু আসলে রোজা রাখতে চাই। প্রতিটা পেশেন্টই আমাকে বলে, "ম্যাডাম, হ্যাঁ, আমরা তো এতদিন কখনো আমি রোজা ভাঙি নাই। আমাকে রোজা জি, ভাঙতে সারা বলছেন জীবন বা কখনো আমি রোজা সারা জীবন ভাঙেনি। রোজা রেখেছি। আমি কখনো রোজা ছাড়ি নাই। আমি কি রোজা রাখতে পারবো কিনা?" তো আপনি যেমন ৩ টা স্টেজ বললেন, যে একটা হচ্ছে মাত্র ডায়াগনোসিস হ্যাঁ, হয়েছে। মাত্র ডায়াগনোসিসও হওয়া, যে চিকিৎসা শুরু করে নাই, তার যদি শারীরিক অবস্থা ভালো থাকে, সে পুষ্টিকর খাবার খেতেও পারে, খাওয়া-দাওয়াতে কোনো ঝামেলা না ঝামেলা নেই। থাকে, হ্যাঁ, যে স্বাভাবিকভাবে সে খাচ্ছে, সবকিছু করছে, তাহলে উনি রোজা রাখতে পারবেন। এখন যদি সার্জারি হয়, যদি মেজর সার্জারি হয়, তাহলে আমাকে অবশ্যই ২ থেকে ৪ সপ্তাহ আসলে রোজা রাখা যাবে না, যাবে যদি না। এই সময়ের মধ্যে উনি পড়েন। একদম। কারণ তাকে সুস্থতা করতে হবে এবং তার হিলিংয়ের ব্যাপার আছে। ব্যাপার রয়েছে। অপারেশনের জায়গাটা তাকে সুস্থ হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সার্জারিতে আমরা বলব যে ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে রোজাটা না রাখাই ভালো। ভালো হবে। এরপরে যদি আপনি সুস্থ হন, তাহলে আবার রাখতে পারেন ওই টাইমের মধ্যে হলে। জি। যদি আমি কেমোথেরাপি বলি, কেমোথেরাপি যেদিন চলছে সেদিন তো আমরা ইন্ট্রাভেনাস কেমোথেরাপি দিই। কিছু ওরাল ড্রাগস আছে, সেগুলো খেলে আমরা টাইম মতো যদি খেতে পারি, যে আমরা সেহরির সময় খেলাম বা ইফতারির সময় খেলাম, তাহলে আমি রোজা রাখতে পারছি। কিন্তু যদি ইন্ট্রাভেনাস কেমোথেরাপিগুলো চলে, তাহলে সেই ক্ষেত্রে অনেক যেহেতু সময় একটা ফ্লুইড হসপিটালে ভর্তি যাচ্ছে, হয়ে দিতে হয়। হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, ফ্লুইড যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে তখন বমিও হয়। আমাদের রোজা সেদিন আসলে বন্ধ রাখা ভালো। তারপরে যদি শরীর সুস্থ থাকেন, তারপরের দিন তারপরে থেকে উনি বা করতে তারপরের পারবেন। দিন রাখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন চলাকালীন উনি কিন্তু রেডিওথেরাপি চলাকালীন আমি রোজা রাখতে পারবো। তাহলে আচ্ছা। কিছু, কিছু ক্ষেত্রে আমি কিন্তু রোজা রাখতে পারবো না। যেমন হচ্ছে আমরা কম
কষ্টকর জায়গা রেডিয়েশন চলাকালীন যদি আমরা ব্রেস্টের রেডিওথেরাপি দিই, যেটা আমার জন্য খুব ইফেক্ট করবে না, মানে রোজা রাখার ক্ষেত্রে রুগীর জন্য খুব সমস্যা তৈরি করবে না। ব্রেস্টে বা আমরা ট্রাঙ্কে বা হাতে পায়ে কোথাও রেডিওথেরাপি দিচ্ছি, যেটার কারণে ওনার খাওয়া মেনটেন করতে পারবেন, পুষ্টিকর খাবারটা মেনটেন করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি রেডিওথেরাপি চলাকালীন উনি রোজাটা রাখতে পারছেন। যদি ব্রেস্ট বা ট্রাঙ্ক বা ছোট একটা এরিয়ায় আমরা রেডিওথেরাপি দিচ্ছি, সাধারণত আসলে আমরা দেখি যে রেডিওথেরাপি রাখতে পারেন না হচ্ছে যদি গলায় ক্যান্সার হয়, তো গলায় বা মুখের দিকে, তাহলে ঠিক সেখানে মুখে ঘা থাকে, গিলতে কষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে উনি যদি নিউট্রিশনটা মেনটেন করতে না পারেন তাহলে জোর করে রোজা রাখার আসলে দরকার নাই। ইসোফেজিয়াল ক্যান্সারের ক্ষেত্রেও সেরকম। আর আমরা যখন পেলভিসে বা গাইনোকোলজিক্যাল যেমন সার্ভাইকাল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের দিকে যদি পেটের দিকে থেরাপি দিই, বা যে কোনো জিআইটি কেস, আমরা কি স্টোমাক কেস বা এরকম কিছু হয়, সেটার সাথে আসলে ওনাদের বমি হয় বা পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়, খাওয়া অ্যাবজর্পশন হওয়ার সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে আসলে তখন আমরা রেডিওথেরাপিটা মানা করি যে এখন দিও না। এবং এটার সাথে সাথে যদি রুগী কখনো রেডিওথেরাপির সাথে যদি কেমোথেরাপি পায়, আমরা এটাকে কনকারেন্ট কেমো রেডিয়েশন বলি, এই ক্ষেত্রে দুটো চিকিৎসা একসাথে চলছে, সেটা রুগীর পক্ষে আসলে বিয়ার করা একটু কঠিন হয়ে যায়। মানে আপনি খুব সুন্দর করে গুছিয়ে বললেন যে আসলে কোন কোন পর্যায়ে কখন রোজা রাখা সম্ভব এবং কখন রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ। রেডিয়েশন দেওয়ার পর যে কিছু কমপ্লিকেশন বা জটিলতা অথবা সাইড ইফেক্ট যেটাই বলি না কেন, কিছুটা তো অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়, সে বিষয়গুলোকে কিভাবে কি হয় এবং কিভাবে আপনারা সেটা মোকাবেলা করে থাকেন? আসলে রেডিওথেরাপি নিয়ে অনেকের একটু ভ্রান্ত ধারণা আছে। সবাই মনে করেন যে এটা বোধহয় একটা সেক দেওয়া বা একটা পুরাই দেওয়া, এরকম একটা চিন্তা ভাবনা করে। আসলে এটা একটা রঞ্জন রশ্মি বা হাই ভোল্টেজ এক্সরে, তো এটা এক্সরে নর্মাল আমরা যে ডায়াগনস্টিক এক্সরে হচ্ছে সেটা হচ্ছে কিলো ভোল্টেজ, আর আমরা আসলে মেগা ভোল্টেজ নিয়ে কাজ করি। সে কিভাবে কাজ করছে, সে ডিএনএ কে সরাসরি ভেঙে ফেলছে বা তাকে মেরে ফেলছে এবং ক্যান্সার সেলগুলোকে মারছে সরাসরি এবং টিউমারে সরাসরি যেয়ে। তো আসলে রেডিয়েশনের যে টক্সিসিটিগুলো ডেভেলপ করে, এটা আসলে বিভিন্ন পর্যায়ে যেখানে যেখানে আমি থেরাপি দিব তার উপর নির্ভর করবে। যদি আমি এটা মুখে বা বাক্কাল মিউকোসা মানে ওরাল ক্যাভিটিতে যদি আমার ক্যান্সার হয়, বা আমার হেড নেক ক্যান্সার, আমার ভোকাল কর্ডে বা যেখানেই হোক, সেখানে রেডিওথেরাপি দিলে আমাদের হচ্ছে যে মিউকোসাইটিস, মুখের মধ্যে ঘা হয়ে যায়, গিলতে পারে না, গিলতে খুব কষ্ট হয়, বলে যে আমার জ্বলে যাচ্ছে। তো সেগুলোর জন্য আমরা আসলে প্রাথমিকভাবে প্রতিটা স্টেজ আছে কোন কোন টাইপের থেরাপি হলে বা ওই পরিমাণ গেলে আমরা কি করব, তাকে আমরা ওইভাবে সাপ্লিমেন্টারি দিই। মুখে ঘা হলে কি করতে হবে, ব্যথানাশক ওষুধ দিই যেন সে রেডিওথেরাপিটা কন্টিনিউ করতে পারে। এবং একটা সময় যদি দেখা যায় যে আসলে রেডিওথেরাপি কন্টিনিউ করতে পারছে না, তখন আমরা নিজেরাই আসলে বন্ধ করে দিই। আমাদের রেডিওথেরাপিটা আমরা সাধারণত যেসব সেন্সিটিভ এরিয়া তাকে কিন্তু বাদ দিয়ে রেডিওথেরাপিটা দিই, এবং সেটা সেভাবেই প্ল্যান করা হয়। তো এইভাবে আমরা যদি আবার বলি যে জিআইটি কেস, মানে পেটের যদি সমস্যার জায়গায় থাকে, স্টোমাক ক্যান্সার বা গল ব্লাডার হোক, প্যানক্রিয়াস হোক, এই জায়গাটায় কি হয়, আমাদের খুব ইরিটেশন হয়, হজমের অসুবিধা হয়, পাতলা পায়খানা হতে পারে, যে মিউকোসাইটিস ডেভেলপ করে, এন্টারাইটিস ডেভেলপ করে, আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিই। সবসময় যে অ্যান্টিবায়োটিক লাগে তা কিন্তু না। এটা কিন্তু যেহেতু মিউকোজাল সিক্রেটিং এরিয়াগুলোতে স্লাফ আউট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এর সাথে জাস্ট সুদিং ইফেক্ট করার জন্য আমরা কিছু ড্রাগস দিয়ে থাকি, সবসময়। আর পেলভিসের ক্ষেত্রে দুটো জায়গা হয়, যেমন গাইনোকোলজিক্যাল বা রেকটাম, এসব ক্ষেত্রে আমাদের কি হয়, পেশাবে জ্বালা পোড়া করে, দেখা যায় যে অতিরিক্ত ডায়রিয়া হচ্ছে, তারপরে পায়খানা করতে তার কষ্ট হচ্ছে বা ব্যথা হচ্ছে, সেগুলোর জন্য সেমভাবে আমরা প্রচুর পরিমাণে পানি খেতে বলি, কারণ রেডিওথেরাপি দিলে খুব ডিহাইড্রেশন ডেভেলপ করে। তো আমরা বলি যে প্রচুর পরিমাণে আপনি পানি খান, তাহলে সেই ডিহাইড্রেশনটা থাকবে না। যদি বমি হয়, আমরা অ্যান্টিমেটিক দিই বমি কমানোর জন্য, সাথে হচ্ছে সাপ্লিমেন্টারি দিতে হয়। খুব বেশি খারাপ হলে আমরা আসলে ইনফিউশনে যাই। এবং আরেকটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ এই রমজানের, যে যারা রোজা রাখতে পারবে, বিশেষ করে তাদের খাওয়া দাওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা প্রোটিনের জন্য অনেক সাজেস্ট করে থাকেন যে একটু হাই প্রোটিন ডায়েট, এবং সেটা সেহরিতে, ইফতারিতে বা ইন বিটুইন। তো সেই ব্যাপারে আসলে আপনাদের কোনো বিশেষ সাজেশন রয়েছে? যদি উনি যে রেডিওথেরাপি চলাকালীন বা কেমোথেরাপি চলাকালীন, যে কোনো চিকিৎসা চলাকালীন পেশেন্ট রমজানে রোজা রাখতে চাচ্ছেনও, তো আমরা প্রথমে ওনাকে আগে দেখি ওনার পারফরমেন্স স্ট্যাটাস কেমন, আদৌ উনি সেটা নিতে পারবেন কিনা বা চিকিৎসাটা মানে রোজাটা রাখতে পারবেন কিনা। যদি দেখা যায় যে না উনি ভালো, নিতে পারবেন, তো আমরা বলি ঠিক আছে আপনি রোজাটা রাখেন।
তো রোজা রাখার সময় আমাদের সবসময় একটা অ্যাডভাইস থাকে যে তুমি প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে। সেটা আমি সেহরিতে খাবো এবং পানিও খেয়ে নেব, যেন পানির এই যে একটা অনেকটা বড় সময় ধরে আমরা খাচ্ছি না, জি। সেটা যেন পূরণ হতে পারে। পূরণ হতে এবং পারে। আফটার ইফতারির সময় আমরা সেটাও কিন্তু পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ, মানে মাছ, খাবারগুলো। মাংস, দুধ, ডিম, এগুলো যাতে বাদাম, থাকে, হ্যাঁ, এগুলো এগুলো যাতে প্রোটিন থাকে। খাবারগুলো খেতে হবে। এবং পানি কিন্তু 2 থেকে 3 লিটারের আমরা সবসময় অ্যাডভাইস করি, যেহেতু ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে সে পানিটা এই সেহেরি আর ইফতারের মাঝে যতটুকু 8 পারে। থেকে 10 গ্লাস। ডাক্তার রুবিনা, আমরা যে কথাটি বলছিলাম যে খাওয়া-দাওয়া নিয়ে কথা বললাম যে হাই প্রোটিন ডায়েটটি আমাদেরকে এনশিওর করতে হবে রোগীর জন্য যদি কেউ রোজা থেকে থাকেন। আমাদের একটি ধারণা রয়েছে যে অনেক ক্ষেত্রে যারা ক্যান্সার সার্ভাইভাল যারা রয়েছে, বিশেষ করে হয়তো রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জিক্যাল কাজ শেষ করার পরে উনি এখন একটু স্টেবল কন্ডিশনে আছেন। এই সার্ভাইভাল রেটটি কতদিন পরে আমরা বলতে পারবো যে উনি ক্যান্সার থেকে একটু দূরে আছেন, মুক্ত আছেন? এবং তাদের ক্ষেত্রে জীবনযাপন পদ্ধতির কোনো পরিবর্তন করতে হবে কিনা? জি। যদি আমি আর্লি স্টেজে ট্রিটমেন্ট করতে পারি, প্রপারলি স্টেজ ট্রিটমেন্ট করতে পারি এবং টাইমলি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে আসলে রোগটা আবার ফিরে আসার খুবই কম, মানে পার্সেন্টেজ কম, সার্ভাইভাল বেনিফিট অনেক বেশি। কিন্তু যদি স্টেজ একটু লেট স্টেজে হয়, 3 বা বা 4 এর অ্যাডভান্স দিকে স্টেজে আসলে যদি অ্যাডভান্স চলে স্টেজে আসে, হয়, রাইট। তখন আসলে আমরা খুব একটা বলতে পারবো না যে আসলে কখন লাস্ট কি ফিরে আসবে হবে? বা কী থাকবে। এবং আফটার ট্রিটমেন্ট রোগী যদি ভালো থাকেন, তাহলে তাকে আমরা সবসময় বলবো কিছু কিছু অ্যাডভাইস, মানে কিছু বদঅভ্যাস তাকে যেন সবসময় বন্ধ রাখতে হবে। বিশেষ করে আমরা স্মোকিং বা সিগারেট রাইট। যেটা আমরা বলি, বা পান, বিড়ি, এগুলো যেন অবশ্যই সে বন্ধ রাখে। এবং সবসময় সে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, বিশেষ করে যে আগেও যেটা বললাম যে প্রোটিন সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, রেগুলার একটা এক্সারসাইজে থাকবে। যদি এক্সারসাইজ না করেও রেগুলার একটু হাঁটাতে হাঁটবেন। থাকবে, নর্মাল কাজগুলো করবে, ডেইলি যে কাজগুলো করছেন সেগুলো করবেন। তিনি যদি অফিস করেন বা কোথাও জি। কোনো চাকরি করেন, সেটা কিন্তু উনি কন্টিনিউ করতে করতে পারবেন। পারবেন জি। স্বাভাবিকভাবে। তাহলে আমাদের যদি দেখা যায় যে যে অ্যাডভার্স যে খারাপ অভ্যাসগুলো, সেগুলো যদি আমরা বন্ধ রাখি, ইনশাল্লাহ ওনারা সুস্থ মোটামুটি জীবন, একদম নরমাল লাইফ, স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক করতে লাইফ পারবেন ডিল করতে এটি পারবেন, মানুষ কথা এবং বলতে পারবেন। রোজাটিও রাখতে পারবেন। রোজাও রাখতে পারবেন। এবং রোজা রাখার সময় এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি দেখা যায় রোগী আসলেই নিতে পারবে না, একদম দুর্বল, তাহলে তার রোজার নিয়ে এত চিন্তা করার কথা নাই। রাইট। কিন্তু সুস্থ থাকলে অবশ্যই উনি রোজা রাখতে পারবেন। অনেকে দেখলো যে আচ্ছা আমি এখন ক্যান্সার মুক্ত, জি। আর 5 বছর কোনো না, দেখা আমরা সাক্ষাৎ আসলে করবো না। প্রতিটা কি বলে থাকেন না, সাধারণত? অবশ্যই ফলো আপে থাকতে হবে। পেশেন্টকে আমার থেরাপি শেষ করার পরই বলতে হবে, মা বা বাবা, আপনি আমাদের কাছে অবশ্যই আমাদের যোগাযোগের মধ্যে থাকবেন। একদম, তা একদম। আমাদের একটা ফলো আপের একটা কমন একটা ক্রাইটেরিয়া আছে যে প্রথমে আমরা 1.5 মাস পরে পেশেন্টকে ডাকি, তারপরে বছরে 3 থেকে প্রথম 6 মাস, 3 থেকে 6 মাস পর আর ডাকলাম। 1 বছর পার হয়ে গেলে সেখানে আবার হয়তো বা 4 থেকে 6 মাস পরে, জি। এবং 2 ইয়ার্স আফটারের দিকে আমরা একটু মানে ডিউরেশনগুলো আসলে কমিয়ে বাড়িয়ে দেওয়া। কিন্তু একদমই রোগী মানে একদম ফলো আপ ছাড়া যোগাযোগ বা শূন্য আমাদের থাকতে যোগাযোগ পারবে না। ছাড়া থাকবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রুবিনা, আপনি ক্যান্সার পেশেন্ট এবং যারা এর থেকে সার্ভাইভাল তাদের নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকে আবারও আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের সঙ্গে পাবো। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিশেষ করে রেডিওথেরাপি পাচ্ছে এই ধরনের পেশেন্টরা, ক্যান্সার পেশেন্টরা কী ধরনের জীবনযাপন করবে এবং রমজানে তাদের জীবনযাপন পদ্ধতি কেমন হবে, রোজা রাখতে পারবে কিনা, এই বিষয় নিয়ে খুব সুস্পষ্টভাবে আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই সেটি আপনাদের উপকারে আসবে। সবাই রমজানে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।